জয়যুক্ত করবেন এবং আমাদের 30 লক্ষ শহীদের ঋণ কিছুটা হলো আপনারা শোধ করবেন, কারণ তাদের ঋণ শোধের এটাই উপযুক্ত সময়। আমরা চাইবো বাংলাদেশ উন্নত, জঙ্গিবাদ মুক্ত, অসাম্প্রদায়িক, ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হবে এবং এই জন্য জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আমি এখানে আমাদের ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া আছেন, আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করব। উনি আমাদের এই সরকারের উন্নয়নের চিত্রটা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবেন। সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ আয়োজিত নির্বাচনী প্রচারণায় আপনারা যারা উপস্থিত রয়েছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আপনারা জানেন এই গত 10 বছরের, আপনারা চিন্তা করেন 5 বছর আগে 10 বছর আগে এই রাস্তা কি অবস্থা ছিল। আপনারা চোখের সামনে চিন্তা করেন এই কুলসি, পশ্চিম কুলসি এলাকা, জালালাবাদ টাওয়ার কি অবস্থা ছিল। কিন্তু 10 বছর পরে এখন আপনারা যে জমজমে রাস্তা দেখতে পাচ্ছেন সব এই সরকারের অবদান। এই সরকার মানুষের আয় বাড়িয়েছে, কেনার ক্ষমতা বাড়িয়েছে, সবাইকে চাকরি দিচ্ছে। আর যারা আগামীতে এই সরকার ক্ষমতা আসার পর কোনো বেকার থাকবে না, প্রত্যেকটা ঘরে ঘরে চাকরি নিশ্চিত করা হবে। এই জন্য সরকার বিভিন্ন শিল্প কারখানা, চট্টগ্রামের মানুষ যাতে চট্টগ্রামে চাকরি পায়, চট্টগ্রামে শিল্প কারখানা করা হচ্ছে। যশোরের মানুষ যশোরে পায়, তারা ওখানে শিল্প কারখানা হচ্ছে। 100টি অর্থনৈতিক জোনের মাধ্যমে শিল্প কারখানা গড়ে তুলবে। আপনারা আরো জানেন এই সরকার ভালো কাজ করেছে বলেই বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার ওদের মাশরাফি এই সরকারকে সমর্থন করেছে। মাশরাফি নৌকার ইলেকশন করবে। সাকিব আল হাসান বিশ্বের সবচেয়ে বড় অলরাউন্ডার ক্রিকেটার, সেই সরকারকে সমর্থন করেছে। সে আগামীতে নির্বাচন করবে। এই সরকারের নৌকার পক্ষে সে প্রচারণা চালাচ্ছে। আপনারা জানেন বাংলাদেশের চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর পরে ফেরদৌস এবং রিয়াজ, তারা পর্যন্ত এই সরকারের প্রচারণায় এসেছে। আমরা নিশ্চয় এই সরকার অনেক ভালো কাজ করেছে। আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে নৌকায় ভোট দিন, নিশ্চিন্ত ভবিষ্যৎ গড়ে তুলুন। এই সরকার আগামী দিনে বিদেশের মানুষ এই দেশে কাজ করতে আসবে। আমি গর্ব করে বলতে পারবো 5 বছর পরে বাংলাদেশ থেকে কোনো মানুষকে সে মধ্যপ্রাচ্যে গিয়ে চাকরি করতে হবে না। আপনারা সবাই অত্যন্ত সমৃদ্ধশালী হয়ে গর্বের সাথে বাংলাদেশে দাঁড়াতে পারবেন এবং গর্বের সাথে বলতে পারবেন আমাদের রাষ্ট্রনায়কের নাম শেখ হাসিনা, আমরা বাংলাদেশের জনগণ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি অনেকদিন ধরে আমাদের ডাক্তার হোসেন ভাইয়ের মুখে কিন্তু জয় বাংলা স্লোগানটা শুনিনি। আজকে আমি চাইবো আমাদের ডাক্তার সাহেব, যেহেতু আমাদের এই এলাকার প্রার্থী হচ্ছেন একজন ডাক্তার, তাই আমি এখন একটু আগে যিনি বক্তৃতা দিয়েছেন উনিও ডাক্তার, তো আমি চাইবো আজকে আমাদের ডাক্তার হোসেন ভাই জয় বাংলার একটা জোরালো স্লোগান ধরবে আফসারুল আমিনের সমর্থনে। আমি স্লোগান দেওয়ার আগে এই আজকের এই যে আমাকে যে সাহায্য করেছে সার্বিক তত্ত্বাবধান ছিল আনাস মোহাম্মদ সিদ্দিকী, মুক্তিযোদ্ধা চেতনার তারুণ্যের জাগরণের প্রতিষ্ঠাতা। এখানে আরো উপস্থিত আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অ্যানেস্থেসিওলজিস্ট ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন। এখানে উপস্থিত আছেন আল আমিন হাসপাতালের সম্মানিত মেডিকেল ডাইরেক্টর ডাক্তার মেজবাউদ্দিন তুহিন। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী সরওয়ার কামাল জোয়েল। উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্বাস উদ্দিন। উপস্থিত আছেন সাউদার্ন মেডিকেল কলেজের কৃতি ছাত্র এটিএম রকিবুল হাসান। আরও যারা আছে আমি যাদের অনেকের নাম জানি না, আমি স্লোগানটা দেওয়ার পরে বাদ বাকিদের নামগুলো ঘোষণা করবে আনাস মোহাম্মদ সিদ্দিকী। আমি এখন স্লোগান ধরব। এটা আমাদের চেতনার স্লোগান, এটা আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান, এটা আমাদের বিজয়ের স্লোগান। এটা কারো ব্যক্তিগত স্লোগান নয়, এটা কোনো দলীয় স্লোগান নয়। আমরা সবাই আমার সাথে সমস্যা বলবেন আন্তরিকতার সহিত অন্তরের অন্তঃস্থল থেকে, যাতে সবার মাঝে একটা আবেগপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি হয়। আমি এখন স্লোগান ধরতেছি, আমরা সবাই রেডি হন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ। আনাস মোহাম্মদ সিদ্দিকী।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহান পরিকল্পনা করার জন্য যিনি আমাদেরকে উৎসাহিত করেছেন, তিনি আমাদের এই সমাজের একজন কৃতি সন্তান, প্রফেসর ডাক্তার এসএম সাহেব, সাউথার্ন মেডিকেল হসপিটাল অ্যান্ড কলেজ। আমি তো আসলে বক্তৃতা দিতে পারবো না, তবে আমি আমাদের এই আজকের এই সুচিন্তা বাংলাদেশের পক্ষ থেকে আজকের আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় তারুণ্যের জাগরণ সংগঠনের পক্ষ থেকে, এবং আমাদের যারা আমাদের ভাই ব্রাদার আছে, বড় ছোট সবার নাম তো আর বলতে পারবো না, সবারই সুন্দর সুযোগ্য সমর্থনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে আমাদের আমি কয়েকজনের নাম বলবো যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আজকে কয়েকদিন ধরে। তার মধ্যে আছেন মোহাম্মদ স্বপন, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ ফারুক হোসেন, মোহাম্মদ রাজু, মোহাম্মদ ফয়সাল বিন লতিফ, জুয়েল, মাসুম, মানিক, আরও অনেকেই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ছিলেন আমাদের আফজাল ভাই, ছিলেন আমাদের ফয়সাল ভাই, তারপরে আরও অনেকেই ছিল। সবাইকে আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানকে উপভোগ করে আগামী দিনে নৌকা মার্কায় আমাদের আফজাল আমিন সাহেবকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আসনটিকে প্রধানমন্ত্রীর হাতে শক্তিশালী করার জন্য আহ্বান জানাচ্ছি সবার কাছে। আসসালামু আলাইকুম। আমরা এখন ভিডিও চিত্রপ্রদর্শন দেখব। ধন্যবাদ। বসেন বসেন আঙ্কেল বসেন। ওরে মিষ্টি পিঠা খাইয়া দাদি, ওরে মিষ্টি পিঠা খাইয়া রে দাদু, মুখে দিয়া পান মুস্কি হাসির বানেতে দাদু বলে দাদার কানে কানে রে, ও কুই আফসার বাহিত নেতা সমদকার, ওরে নৌকা মার্কা দেখিতে সহমদকার। আরে মিষ্টি, এখন শীত নয়, শীতকাল, শীতের পিঠা খাইয়ার দাদি, মুখে দিয়া পান ওরে মুস্কি হাসির বাহানেতে দাদি বলে দাদার কানে কানে রে, ও কি আফসার বাহিত নেতা সমদকার, ওরে নৌকা মার্কা দেখতে সহমদকার। ভাই বন্ধু সবাই শুনো শুনো সাসি রেডি, ওরে 30 তারিখ কেন্দ্রে দিয়া সবাই আসি, ওরে নৌকা মার্কায় সবাই মিলে ভোটটা দিও চাই, ওরে নৌকা মার্কা মার্কা সমদকার, ওরে আফসার বাহিতরে দেখতে সমদকার, ওরে আফসার বাহিতরে নেতা সমদকার, ওরে আফসার বাহিতরে নেতা সমদকার। পথে কাটে দোকানে সোনা, সবাই বলে আফসার ভাইয়ের সাথে কারো তুলনা হয় না, তাই তো কেন্দ্রে গিয়ে সবাই, তাই তো কেন্দ্রে গিয়ে 30 তারিখ নৌকায় ভোট দিব চাই, ওরে নৌকা মার্কা মার্কা সমদকার, ওরে আফসার বাহিতরে নেতা সমদকার, ওরে আফসার বাহিতরে দেখতে সমদকার। পাড়া গায়ের বৌদিয়েরা পুকুর ঘাটে যায়, হাঁড়ি পাতিল মাঝে আরো হাসি হাসি কয়, ওরে বীর চটলাই উঠছে দেখিয়ে
এবার নৌকা মার্কার জোয়ার, ওরে নৌকা মার্কা সমুদকার, ওরে নৌকা মার্কা দেখতে সমুদকার, ওরে আফসার বাহিতরে নেতা সমুদকার, ওরে আফসার বাহিতরে নেতা সমুদকার। আসসালামু আলাইকুম। আব্বু জিগায় আম্মুরে, আপাহে জিগায় দুলাভাই রে, আব্বু জিগায় আম্মুরে, তাহলে মাঝখানে মাঝখানে বাতাসে পোড়া লাশের গন্ধ, দেশ জুড়ে বোমাবাজির তাণ্ডব, স্বজন হারানো মানুষের আর্তনাদ, হাসপাতালের বার্ন ইউনিটে পেট্রোল বোমায় দগ্ধ মানুষের আহাজারি, খালেদা জিয়ার নাশকতার আগুনে পোড়া মানুষের আর্তনাদ, সালের 6 জানুয়ারি থেকে পরবর্তী 92 দিন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া গুলশানের দলীয় কার্যালয়ে অবস্থান করে আন্দোলনের নামে প্রতিদিনই দেশের কোথাও না কোথাও সাধারণ মানুষকে পুড়িয়ে মারার নির্দেশ দিয়েছে। আর খালেদা জিয়ার নির্দেশে পেট্রোল বোমায় দগ্ধ হয়েছে 300 জনেরও বেশি সাধারণ খেটে খাওয়া মানুষ। নারী, পুরুষ, শিশু, চিকিৎসক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পরিবহন শ্রমিক, স্কুল শিক্ষক, দিনমজুর, ছাত্রছাত্রী কেউই রেহাই পায়নি বিএনপি জামাতের অগ্নিতাণ্ডব থেকে। বিএনপি জামাতের এই আগুন সন্ত্রাসে ছিল প্রায় 2000 জন সাধারণ মানুষ। 90 দিন হরতাল ও অবরোধের নামে 1970টি যানবাহনে আগুন ও ভাঙচুর করা হয়েছে। 16 দফায় 80টি স্থানে রেলে নাশকতার ঘটনা ঘটেছে। সর্বমোট 2,43,000 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশের অর্থনীতি। এই মানুষ পুড়িয়ে মারার মধ্য দিয়ে কি লক্ষ্য অর্জন করতে চেয়েছিল বিএনপি জামাত? প্রকৃতপক্ষে জিয়া পরিবারের দুর্নীতির বিচার বন্ধ এবং
মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চাঁপাইনবাবগঞ্জের নবম শ্রেণীর স্কুল ছাত্র রাজন আলী রকি। কি দোষ ছিল তার? বাসের ভেতরে ঘুমিয়ে থাকা বাসের হেল্পার মুরাদ হোসেন এবং তোফাজ্জল হোসেনকে পুড়িয়ে মারা হলো। কোন অপরাধে স্কুল ছাত্রী মাইশার বাবাকে পুড়িয়ে মারা হলো? কি অপরাধে 2.5 বছরের শিশু জুই, সাফির, জেসমিনকে বোমা মেরে ঝলসে দেয়া হলো? 20 দলীয় জোট তথা বিএনপি জামাত জোট নেত্রী খালেদা জিয়ার কাছে বাংলাদেশের মানুষের প্রশ্ন, আন্দোলনের নামে কেন এই মানুষ পুড়িয়ে মারা? কেন এই ধ্বংসের তাণ্ডব লীলা? তাহলে কি আমরা অন্যায় দাবির কাছে মাথা নত করব? আমরা কি জিয়া পরিবারের দুর্নীতির বিচার বন্ধ করে দেব? আমরা কি যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে কুখ্যাত ঘাতক দালালদের মুক্ত করে দেব? আমরা কি প্রিয় মাতৃভূমিকে জঙ্গি গোষ্ঠীর অভয়ারণ্যে পরিণত হতে দেব? না, না, কখনোই না। এভাবে মানুষ পুড়িয়ে মেরে খুন করে মানুষের কোন অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন খালেদা জিয়া? হরতাল অবরোধের নামে 15 লক্ষ এসএসসি পরীক্ষার্থীর ভবিষ্যৎকে বিপন্ন করে তুলেছিল বিএনপি জামাত। প্রত্যেকটা পদের প্রত্যেকটা কদমে আমার আতঙ্ক থাকে, আমার নেক্সট ডেস্টিনেশন কি আমার বাসা নাকি বার্ন ইউনিয়ন ডিএমসির। তাদের মনুষ্যত্ব বোধে জাগ্রত হোক, তাদের সুপ্ত বিবেক জাগ্রত হোক। লাখো শহীদের রক্তে অর্জিত আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আমরা কখনোই বিপন্ন হতে দেব না। আসুন ঐক্যবদ্ধ হয়ে বিএনপি জামাত অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আসুন আমরা মানুষ পুড়িয়ে মারার বর্বরচিত এই অপরাজনীতিকে প্রতিহত করি। 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের এই সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা তখনও টের পাননি এরই মধ্যে তাদের সাথে মিশে গেছে বেশ কয়েকজন প্রশিক্ষণপ্রাপ্ত ঠান্ডা মাথার খুনি, সঙ্গে তাজা গ্রেনেড, মূল টার্গেট আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। একটু পরেই শুরু হবে যে হামলা, তার পরিকল্পনা সাজানো হয়েছে অতি গোপনে, সময় নিয়ে, ঠান্ডা মাথায়, যা সফল হলে শুধু আওয়ামী লীগ নয়, এমনকি বদলে যেতে পারত বাংলাদেশের পুরো রাজনীতিরই গতিপথ। কিন্তু কিভাবে হয়েছিল সেই হামলা? আদালতে দেয়া হামলাকারীদের জবানবন্দি আর অভিযোগপত্র থেকে জানা যায়, হামলার একদিন আগে অর্থাৎ 20শে আগস্ট ঘটনাস্থল ও তার আশপাশ খুঁটিয়ে খুঁটিয়ে রেকি করা হয়। দায়িত্ব ছিল হারকাতুল জিহাদের 2 সদস্য আহসানুল্লাহ কাজল ও আবু জান্দালের উপর। সেদিন হোটেল রমনা কিংবা পীর ইয়ামিনী মার্কেটের উপর থেকে সম্ভাব্য ঘটনাস্থলের পুরোটা ভালোভাবে দেখে নেয় তারা। পরের দিন 21শে আগস্ট সকাল 10টার মধ্যে হামলা পরিকল্পনার সঙ্গে জড়িতরা জড়ো হয় রাজধানীর মেরুল বাড্ডায় জঙ্গি নেতা মুফতি হান্নানের বাসায়। উদ্দেশ্য, কারা সরাসরি এই হামলায় অংশ নেবে তা ঠিক করা। আগেই ঠিক করা ছিল
এই অপারেশনের সাংকেতিক নাম হবে শেখ হাসিনাকে নাস্তা বানানো। আলোচনার পর হামলার জন্য 12 জনকে বেছে নিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় 15টি আরজেস গ্রেনেড। তারপরে ঘটনাস্থলের দিকে রওনা হয় খুনিরা। 21শে আগস্ট আসরের নামাজের আগে গোলাপ শাহ মাজারের পাশের পার্কের এই মসজিদে জড়ো হয় সেই 12 জন ঘাতক। একটু দূরেই বঙ্গবন্ধু এভিনিউ। কিছুক্ষণ পর রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে যোগ দিতে আসা আওয়ামী লীগের মিছিলের সঙ্গে মিশে সেখানে গিয়ে উপস্থিত হয় তারা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই একটি ট্রাকের উপর পশ্চিমমুখী করে তৈরি করা হয়েছিল সেদিনকার সমাবেশ মঞ্চ। মঞ্চে যেন সরাসরি গ্রেনেড ছোড়া যায় সেভাবেই 12 জন খুনি 3টি দলে ভাগ হয়ে যায়, প্রতি দলে 4 জন করে। এর মধ্যে জান্দাল, কাজল, বুলবুল ও লিটনের সমন্বয়ে গড়া প্রথম দলটি অবস্থান নেয় মঞ্চের দক্ষিণ পশ্চিম অংশে। শেখ হাসিনাকে হত্যা করতে মঞ্চে তার উপর গ্রেনেড ছোড়ার মূল দায়িত্ব ছিল তাদের উপরই। সবুজ, জাহাঙ্গীর, মাসুদ এবং উজ্জ্বলের দ্বিতীয় দলটি অবস্থান নেয় মঞ্চের পশ্চিম পাশে, আর মুত্তাকিম, মুরসালিন, আরিফ হাসান ও ইকবালকে নিয়ে গড়া 3 নম্বর দলটি অবস্থান নেয় পশ্চিম উত্তর দিকে। এই 2 দলেরই টার্গেট সমাবেশে আসা নেতাকর্মীরা। বিকেল 5:30টার কাছাকাছি সময়ে শেখ হাসিনা তার বক্তব্য শেষ করতে প্রথম গ্রেনেডটি ছোড়েন ঘাতক জান্দাল। এরপর অন্য জঙ্গিরাও গ্রেনেড ছোড়া শুরু করে। একে একে 11টি গ্রেনেড এসে পড়ে সমাবেশের উপর। প্রথম গ্রেনেডটি বিস্ফোরণের পর মঞ্চের সামনের অংশ ফাঁকা হয়ে গেলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মৃত্যু নিশ্চিত করতে সেখানে দ্বিতীয় গ্রেনেডটি ছোড়ার কথা ছিল জঙ্গি বুলবুলের। তবে প্রথম গ্রেনেডটি ছোড়ার পরই মানুষের ছোটাছুটিতে মাটিতে পড়ে যায় সে। শেষ পর্যন্ত বুলবুলের আর গ্রেনেড ছোড়া হয়নি। পরে ভয় পেয়ে গ্রেনেডটি মাটিতে ফেলে পালিয়ে যায় সে। ধরা পড়ার পর হামলাকারী জাহাঙ্গীর তার জবানবন্দিতে বলেছেন, তার প্রথম গ্রেনেডটি ছোড়ার পর রক্তাক্ত মানুষের চিৎকার আর ছোটাছুটিতে ভয় পেয়ে তিনি আর পরের গ্রেনেডটি ছুটতে পারেননি। হামলা শেষে জঙ্গিরা যার যার মতো পালিয়ে যায়। সম্ভবত তারা ধরেই নিয়েছিল হামলায় শেখ হাসিনার মৃত্যু হয়েছে। তাই তো হামলার পর আহসানুল্লাহ কাজল মোবাইল ফোনে মুফতি হান্নানকে জানিয়ে দেন অপারেশন সাকসেস। তবে গ্রেনেড হামলা শুরুর পরই মঞ্চে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা মানব ঢাল তৈরি করে রক্ষা করেন শেখ হাসিনাকে। ভাগ্যগুণে তিনি বেঁচে গেলেও ঘাতকদের গ্রেনেড কেড়ে নেয় 24টি তাজা প্রাণ, আহত, চিরতরে পঙ্গু করে দেয় আরো কত শতকে। রিজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। এটা কোনো যুদ্ধক্ষেত্র নয়, নয় কোনো ভিনদেশী জনপদ, পাকিস্তান কিংবা আফগানিস্তান। এটা 2013 সালের বাংলাদেশ। পবিত্র মসজিদে আগুন দেওয়া হয়েছে। মসজিদ এবং ধর্মকে রাজনৈতিক ও সন্ত্রাসের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চালানো হয়েছিল হামলা, নির্যাতন,
ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে উপাসনালয়ে, চালানো হয়েছে লুটপাট, হত্যা করা হয়েছে নিরীহ মানুষদের, শহীদ মিনার ভাঙচুর করা হয়েছে, জাতীয় পতাকায় দেওয়া হয়েছে আগুন, ট্রেনে একের পর এক নাশকতা চালানো হয়েছে, রেল লাইন, ব্রিজ, কালভার্ট ভেঙে ফেলা হয়েছিল, আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছে প্রকাশ্য দিবালোকে। সাংবাদিকদের উপর চালানো হয়েছে নির্বিচারে হামলা। গণতান্ত্রিক অধিকারের কথা বলে আন্দোলন ও হরতালের নামে সারা দেশে চালানো হয়েছিল নৈরাজ্য সন্ত্রাস। পুড়িয়ে দেওয়া হয়েছে যানবাহন, বিদ্যুৎ কেন্দ্র, কেটে ফেলা হয়েছে হাজার হাজার গাছ, চালানো হয়েছে সহিংস তাণ্ডব, বিপর্যস্ত হয়ে পড়েছিল ব্যবসা বাণিজ্য ও দেশের অর্থনীতি। একদিকে জামাত শিবির বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, অন্যদিকে বিএনপির তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন পরিণত হয়েছিল ককটেল বোমা উৎসব। একাত্তরের গণহত্যাকারীদের পক্ষে নেমেছিলেন বিএনপি ও তার নেত্রী বেগম খালেদা জিয়া। বিচারে সাইদের ফাঁসির রায় হয়েছে, কিন্তু কি অপরাধ করেছিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার 15টি ইউনিয়নের 58,000 মানুষ, যারা অনেকদিন বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটিয়েছিল, বন্ধ হয়ে গিয়েছিল বড় ক্ষেতের সেচের ব্যবস্থা। ভালো, ওরা আমাকে ঘিরে ফেলেছে, মেরে ফেলবে, এরপর লাইন কেটে যায়। মোবাইলে হ্যালো হ্যালো বলে পাগলের মতো চিৎকার করতে থাকি, ওর কণ্ঠ আর শুনতে পারি। আহাজারি করতে করতে কথাগুলো বলেছিলেন নিহত প্রকৌশলী তৌহিদুল ইসলামের স্ত্রী খালেদা বেগম। মানবতা বিরোধী অপরাধীদের বিচারের সাথে কি সম্পর্ক প্রকৌশলী তৌহিদুল ইসলামের? জামাত শিবিরের হামলায় যিনি নিহত হয়েছেন, যুদ্ধাপরাধীদের বিচারের সাথে কি সম্পর্ক বেসরকারি ব্যাংকে চাকরিরত রাসেল মাহমুদের? কেন হরতালের আগের রাতে ঢাকার উত্তরায় একটি বাসে আগুন দিয়ে তাকে পুড়িয়ে মারা হয়েছিল? একই বাসে তার বাবা সাইফুল ইসলামও ছিলেন, তিনি আহত হয়েছেন। পিতা দেখলেন তার চোখের সামনে তার প্রিয় পুত্র কিভাবে বিএনপি জামাতের হরতালের আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেল। এত নিষ্ঠুরতা, কি জবাব দেবে বিএনপি জামাত শিবির? সাইদির রায়ের সাথে এরকম হাজার হাজার গাছের কি সম্পর্ক? এই সড়কটি একে বেঁকে অনেক দূর চলে গেছে। সড়কের দুই পাশে অনেক গাছ। এই সড়কে এক স্থানে দেখা গেল পোড়া অনেক মোটরসাইকেল। সড়ক
সড়কের দুই পাশে আরো অনেক জিপ, প্রাইভেট কার, মাইক্রোবাস, মিনি ট্রাক ও ফায়ার ব্রিগেডের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। সব পুড়ে কয়লা হয়ে গেছে। বাতাসে পোড়া গন্ধ, রয়েছে ছোট ছোট রক্তের দাগ। সালের 11ই এপ্রিল হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরের এমন নৃশংসতার দৃশ্যই বাংলাদেশ প্রত্যক্ষ করেছিল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভোজপুর থানার কাজিরহাট এলাকায়। আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিলে এই নৃশংস ঘটনায় 3 জনকে কুপিয়ে ও পিটিয়ে মধ্যযুগীয় কায়দায় হত্যা করা হয়েছে। আহত হয়েছিল 3 শতাধিক মানুষ। জামায়াত শিবিরের ক্যাডাররা দা, কিরি, ছোড়া ও লাঠি নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে যাকে যেখানে পেয়েছে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যা ও জখম করেছে। ভোজপুর স্কুলের ভেতরে 2 ছাত্রলীগ কর্মীকে এভাবেই অমানবিক ও নৃশংসভাবে কোপায় জামায়াত শিবিরের ক্যাডাররা। শিবিরে আরো কষ্ট দিয়ে আরো মুসলমান আল্লাহর ওয়াস্তে তারা বিচার চাই। সহ্য খাইতে পারি না, সহ্য করতে পারে আর আজকে মাথা কি যাচ্ছে 10 দিন আর বাঁচবো দেখবো। ইসলাম ও ধর্মের নামে জামায়াত শিবিরের কোন রাজনীতি? শান্তির ধর্ম ইসলামকে ব্যবহার করে একজন মুসলমানকে এরকম নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার রাজনীতি হচ্ছে জামায়াত শিবিরের রাজনীতি, যার সাথে প্রকৃত ইসলামের কোনো সম্পর্ক নেই। আমরা জানি যে মসজিদ থেকে আসে একটা সমুদ্র আজান, ওইটা এলান আসে মসজিদ থেকে। এখন এলান আসছে মানুষ মারার জন্য, মানুষ খুন করার জন্য। কাজের কারণে পরিবারকে তেমন সময় দিতে পারেন না কাভার্ড ভ্যান চালক রমজান আলী। কয়েকদিন তাই ছেলে মুনিরকে নিজের কাছে রাখতে ভ্যান নিয়ে যেখানে গেছেন ছেলেকে সঙ্গে নিয়ে গেছেন। গত 4 নভেম্বর 2013 সকাল 10টার দিকে হরতাল সমর্থক বেগম খালেদা জিয়ার সৈনিকেরা তার ভ্যানে আগুন ধরিয়ে দেয়। পুড়ে যায় ভিতরে থাকা রমজানের 15 বছরের ছেলে মনির হোসেনের 95% শরীর। আহত মনিরের দিকে মলিন মুখে তাকিয়ে আছেন তার বাবা রমজান। মনিরের সারা শরীরে ব্যান্ডেজ, পুড়ে কালো হয়ে গেছে মুখ। যন্ত্রণায় কুকুরে উঠলে হাত পা চেপে ধরেন বাবা। মৃত্যুর সাথে বার্ন ইউনিটে 3 দিন লড়াই করে অবশেষে 7 নভেম্বর মনিরের জীবনের কষ্টদায়ক যন্ত্রণার অবসান ঘটেছে। কিন্তু তাতে কি, এখনো অবসান ঘটেনি বেগম খালেদা জিয়ার মনের জ্বালা। ঢাকা শহর দেখতে এসে লাশ হয়ে ফিরে গেল মনির। কিন্তু এই ঢাকা শহরে গুলশানের আলিশান বাড়িতে ম্যাডাম খালেদা জিয়া তখন হয়তো নাক ডেকে ঘুমাচ্ছে।
সারাদিনের কর্মব্যস্ততা শেষে এই মানুষগুলো বাসে করে ঘরে ফিরছিলেন, কিন্তু তারা কি জানতেন মুহূর্তেই তাদের জীবনে নেমে আসবে এমন ভয়াবহতা? গত 29 নভেম্বর 2013 অবরোধ সফলের নামে রাজধানীর শাহবাগে একটি যাত্রীবাহী বাসে বিএনপি জামাতের দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুঁড়ে মারলে কিছু বুঝে ওঠার আগেই দগ্ধ হয়ে যায় বাসের ভেতরে 19 জন মানুষের শরীর। ভুলে যাওয়া এসব মানুষের চিৎকারে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ঢাকা মেডিকেলের ওয়ার্ড ইউনিটে। ব্যান্ডেজ ডেকে গিয়েছিল এদের শরীর। শিশু থেকে বৃদ্ধ কেউই রেহাই পায়নি বিএনপি জামাতের সহিংসতার আগুন থেকে।